দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কিন্তু অলরেডি সিরিজ উইন করে নিয়েছে। এর আগে যতবারই পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ সিরিজ খেলেছিল, টি-টোয়েন্টি সিরিজ কিন্তু জেতে নাই। একটা ম্যাচের একটা টি-টোয়েন্টি ম্যাচ ছিল, এক ম্যাচের সিরিজ ছিল, সেই ম্যাচটাতে বাংলাদেশ জিতেছিল। অ্যাকচুয়ালি ওইটাকে সিরিজ উইন বলা চলে না। এখন যেটা হয়েছে, এটা হয়েছে পারফেক্টলি একটা সিরিজ উইন, আপনি এটাকে সিরিজ উইন বলতে পারবেন। বাট আজকের যে ম্যাচটা হয়েছে, আপনার কাছে কোন জায়গাটাতে মনে হয়েছে যে পাকিস্তান হেরে গেছে, বা কোন জায়গাটাতে মনে হয়েছে বাংলাদেশ দল জিতে গেছে? ফর এক্স্যাক্টলি বাংলাদেশ দল জিতে গেছে একটা জায়গাতে, সেখানে হচ্ছে শেষের দিকে এসে আপনার জাকির আলী অনেকের 48 বলে 55 রানের ওই একটা যেই পাওয়ারফুল হিটিং একটা ইনিংস ছিল, অ্যাজ এ হিরো একটা যে ইনিংস তিনি খেলেছেন, সেই ইনিংসের উপরে ডিপেন্ড করেই কিন্তু আসলে আপনার বাংলাদেশ দল ওইখানটাতে জিতে গেছে। আর পাকিস্তানের যদি হারের কথা বলেন, আমি বলবো যে পাকিস্তান দল একটা জায়গায় হেরে গেছে, যেই জায়গাটাতে পাকিস্তান টিমের উচিত ছিল স্ট্রাইক রোটেট করে খেলা, সেইখানটাতে স্ট্রাইক রোটেট করতে পারেন নাই। স্পেশালি সালমান আলী আঘা, পাকিস্তানের ক্যাপ্টেন, আর হচ্ছেন খুশদিল শাহ, তারা দুইজন যখন ব্যাটিং করছিলেন, তারা 29 বলে মাত্র 15টি রান সংগ্রহ করেছিলেন। এই পার্টনারশিপটা আমার কাছে মনে হয় পাকিস্তানকে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে দিয়েছিল ভাই। যদিও বাংলাদেশ যখন 134 রান করেছিল, 133 রান, 134 রানের টার্গেটে যখন পাকিস্তান ব্যাটিং করতে নামে, উইদিন পাওয়ার প্লে পাকিস্তানের ইনিংস ছিল 17 ফর 4, 17 রানে 4 উইকেট। প্রথম উইকেট রান আউটের বদৌলতে, দ্বিতীয় উইকেট মোহাম্মদ হারিস। হারিস যদি উইকেটে টিকে থাকতেন কি করতে পারেন সেটা আমরা সবাই জানি। হারিসকে বিদায় করে দিয়েছেন হচ্ছে আপনার বাংলাদেশের শরীফুল ইসলাম, একদম ক্লিন এলবিডব্লিউ তে। তারপরে আপনার ফাকর জামানকেও উইকেটের পেছনে আউট করে ফিরিয়ে দিয়েছেন শরীফুল ইসলাম। চতুর্থ উইকেট আসলেন হাসান নওয়াজ। দারুণ এক ডেলিভারি ছিল ভাই, দারুণ এক ডেলিভারি ছিল আপনার তানজিম হাসান সাকিবের, আউট 0 রান। তারপরে আসলেন আপনার মোহাম্মদ নওয়াজ, তিনিও 0 রান। মানে উইদিন পাওয়ার প্লে পাকিস্তানের এই 17 রানে 5টা উইকেট যাওয়ার পরে কে ভেবেছিল পাকিস্তান একদম ম্যাচটা ক্লোজ করে ফেলবে, পাকিস্তান একদম 125টা রান করে ফেলবে? কে ভেবেছিল? ভাবে নাই। পাকিস্তান কিন্তু ভাই আজকে লিমিটেড ব্যাটার নিয়ে খেলেন নাই, পাকিস্তান কিন্তু আজকে খেলেছে হচ্ছে আপনার 10 জন ব্যাটসম্যান নিয়ে। হ্যাঁ দর্শক, 10 জন ব্যাটসম্যান বলতে আপনার প্রপার ব্যাটসম্যানই ছিলেন তাদের 5-6 জন, বাকি 4 জন ছিলেন হচ্ছে আপনার অলরাউন্ডার। তারা শেষের দিকে এসে আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, আহমেদ ড্যানিয়েল, মানে এরা প্রত্যেকেই ব্যাটার, অলরাউন্ডার, পুরো অলরাউন্ডার ভিত্তিক একটা টিম গড়েছিল আজকে পাকিস্তান। বাট আসলে ওইভাবে সুবিধা করতে পারেন নাই। বাট যে কম্পিটিশনটা দেওয়ার দরকার ছিল শেষের দিকে এসে, অ্যাটলিস্ট যাতে বাংলাদেশ কোনোভাবে ম্যাচটা ছেড়ে দিতে না পারে, কোনোভাবে যাতে বাংলাদেশ এক মুহূর্তের জন্য এটা ভাবতে না পারে যে পাকিস্তান ইজ আউট অফ দ্য গেম, সেই জিনিসটা কিন্তু করতে পুরোপুরি ভাবে সফল হয়েছে পাকিস্তান। দেখেন দর্শক, শেষের দিকে একটা পর্যায়ে এসে মনেই হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেছে, বাংলাদেশ এই ম্যাচটা একদম হেরে গেছে। যখন আপনার 12 বলে মাত্র কত রান লাগে, 12 বলে 19টার 12 বলে, হ্যাঁ তাই তো, 12 বলে যখন 19 রান লাগে, তখন সেই জায়গাটাতে আপনার 12 বলে 25 রান লাগে। তো সেই জায়গাটাতে এসে প্রথম বলে একটা ছক্কা খেয়ে গেলেন রিশাদ হোসেন। ওই ওভারে কতগুলো রান দিয়ে ফেলেন ওই ওভারের শেষটাতে আপনার, যেখানটাতে কি বলবো আসলে, শেষের বলেও এসে উইকেটটা দিলেন ফাহিম আশরাফের। ফাহিম আশরাফ এক টানা এত ভালো ব্যাটিংটা করলেন আজকে, 31 বলে 51 রানের একটা দারুণ ইনিংস। এই ইনিংসটাই কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আজকে পাকিস্তানকে কম্পিট করতে হেল্প করছে। দর্শক, আমি আপনারা হয়তো অনেকে বলতে পারেন বা ভাবতে পারেন আজকে আমি আসলে বেশি একটা উদ্দীপনার সাথে খুশির সাথে কেন বলতে পারছি না। আসলে গতকালকে আমাদের দেশে একটা ইনসিডেন্ট হয়েছে, যার কারণে আসলে ওইভাবে খেলাধুলা নিয়ে কথা বলতেও ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না। তারপরে আসলে বলা যতটুকু বলা যায় ততটুকুই বলার চেষ্টা করছি। পাকিস্তান তাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছে আজকের আজকের ম্যাচটাকে কিভাবে জয়ের সাথে বের করা যায়, সেটা তারা পুরোপুরি ভাবে চেষ্টা করছে, বাট ব্যর্থ হয়েছে। আমার কাছে মনে হয় সালমান আলী আঘাই দায়ী থাকবেন, একমাত্র রেসপন্সিবল তিনিই থাকবেন। কারণ অ্যাজ ক্যাপ্টেন তার উচিত ছিল স্ট্রাইকটা রোটেট করে খেলা, কোন একজন পার্টিকুলার বোলারকে টার্গেট না করে। এই যে এই ধরনের পিচে খেলতে হইলে আপনাকে উইকেটে থাকতে হবে এবং টোকায় টোকায় রান করতে হবে। আপনি মারের বল পাবেন, মারের বল পেলে অবশ্যই আপনি পারবেন। শেষের দিকে এসে পাকিস্তানের অন্যান্য অলরাউন্ডাররা ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ ডেনিয়াল, এই তিনজন যেটা করে দেখাইছেন, এই তিনজন কিন্তু সেটা করে দেখাইছেন। অলরেডি তারা ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে নিয়েই যাচ্ছিল ছোঁ মেরে, কিন্তু সেইখানে আগমন ঘটে মুস্তাফিজুর রহমানের।
সেইখানে আগমন ঘটে মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমানের শেষ ওভারের দরকার ছিল 6 বলে 13 রান, সেইখানটাতে প্রথম বলে একটা বাউন্ডারি মেরে পরের বলেও কিন্তু ছক্কা হয়ে গেছিল প্রায়। সেইখানটাতে আপনার একদম সীমানার কাছাকাছি গিয়ে যখন ধরা পড়ে তখন পাকিস্তানের আসলে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, আর বাংলাদেশ সেইখানটাতেই ম্যাচটা জিতে যায়। এখন এখানে কিছু বিষয় আছে, বাংলাদেশ দল ম্যাচ জিতেছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের আসলে কিছু ত্রুটি আছে এখনো বলতে হয়। রিশাদ হোসেনের কথা বলতে হয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন প্রথম 2 ওভারে রান দিলেন 7, পরের 2 ওভারে দেখেন কতগুলো রান দিয়ে ফেললো। আপনি চিন্তা করেন একজন বোলার, ফ্রন্ট লাইনের একজন বোলার যখন চাপে পড়ে যায়, যখন একটা ছক্কা খায়, তখন সেই বোলারের লাইনটা ঠিক রাখতে পারেন না। রিশাদ হোসেন তার তৃতীয় ওভারে এসে রান দিয়েছিলেন 22টা রান। 22টা রান, পাকিস্তান সেইখান থেকেই ম্যাচটা প্রায় ঘুরে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত তারা জিততে জিততে কিন্তু এই ম্যাচটা হেরে গেছে। এটা বলতে চাচ্ছি যে রিশাদ হোসেনকে নিয়ে কাজ করার মতো এখনো অনেক জায়গা আছে, যে আপনি একটা বল ছক্কা খেয়েছেন বিধায় পরের বলটাও সেই জায়গায় আপনি করবেন, ব্যাপারটা কিন্তু তা না। শেষের যে বলটাতে আপনার ফাহিম আশরাফ আউট হয়েছে, আমি বলবো যে একদম আনলাকি ছিল ফাহিম আশরাফের জন্য, এবং ভেরি মাচ লাকি ছিল রিশাদের জন্য, কারণ ওইটাও একটা শর্ট বল ছিল, বাট একটু নিচু হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই কিন্তু ওই অনাকাঙ্ক্ষিত উইকেটটা রিশাদ হোসেন পেয়ে গিয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে বাংলাদেশ দল একটা রেকর্ড করলো, বাংলাদেশ দল একটা সিরিজ জিতলো পাকিস্তানের এগেনস্টে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। যদিও অনেক কথা বলতেছে অনেকে যে এই পিচে খেলা যায় না, এই পিচে খেলা হয় না, বাট ভাই পিচ তো, মাঠ তো, এই পিচে অনেক খেলা হয়েছে, অনেকেই খেলেছে, এই মাঠেও 160, 70, 80 রান হয়েছে, 200 রান হয়েছে, কিন্তু সবসময় যে একটা পিচ আপনাকে সেম ভাবে ডেলিভার করবে ব্যাপারটা কিন্তু সেটা না। আপনাকে অ্যাডাপ্ট করতে হবে পিচের কন্ডিশন, পিচ কিভাবে বিহেভ করে, এটা আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন, সবসময় যদি ভালো পিচেই খেলেন, তাহলে তো আপনি একজন ভালো স্কিল সম্পন্ন ব্যাটার হইলেন না। আপনি এই পিচে বিরাট কোহলিকে নামাই দেন, দেখবেন যে ঠিকই 40 বল খেলে 45 রান করছে। আর এরকম একটা পিচে 40 বল খেলে 45 রান করাটা ভাই অনেক বিশাল বড় একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় এখানে পাকিস্তানি ব্যাটারদের স্কিলেরও সমস্যা আছে, স্কিলেরও প্রবলেম আছে, তারা ভালো উইকেট ছাড়া হয়তো বা খেলতে পারেন না। তো যাই হোক, আমি তো এটাই ভেবেছিলাম যে পাকিস্তানকে হয়তো বা বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে, আমি হোপফুলি পাকিস্তান বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হবে। আপনার কি মনে হয় দর্শক? আপনার ব্যক্তিগত মতামত, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।